শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজ এক ব্রহ্মদৈত্য ও ঝগড়াটি বামনির কথা বলবো। একটি গ্রামে একটা বটগাছ ছিল। সেই বটগাছে 100 বছর ধরে একটা ব্রহ্মদৈত্য থাকত। ওই বটগাছের কাছেই এক ঘর ব্রাহ্মণ পরিবার বাস করত। ওই ব্রহ্মদৈত্য আসলে ওই ব্রাহ্মণ বংশেরই লোক ছিল। মরে গিয়ে ব্রহ্মদৈত্য হয়ে ওদের কাছেই ওই বটগাছে থাকতে শুরু করলো। ওই ব্রাহ্মণ পরিবারের একজন হলো, কেন জানি না, রাত হলেই ওদের উপর অত্যাচার চালাতো। ইট পাথর গোবর ছুটত, ওদের উঠোনে যত রাজ্যের নোংরা ফেলে আসতো। রাতে বিকট চিৎকার করে ওদের ঘুম ভাঙিয়ে দিত। কখনো কখনো অদ্ভুত রকম বিকট সব রূপ ধারণ করে ওদের কাছে গিয়ে ভয় দেখাতো। এই ব্রহ্মদৈত্যের ভয়ে ব্রাহ্মণ পরিবারে কেউ কেউ পালিয়ে যায়, কেউ কেউ আবার ভয়ে মরেও যায়। শেষে একজন মাত্র থেকে যায়, কিন্তু সে আধপাগলা বিকারহীন একটা বোকা লোক। কোনো কাজকর্ম করতো না, গ্রামের লোকদের কাছে চেয়ে চিনতে কোনো মতে তার দিন কাটত। ব্রহ্মদৈত্য তাই আর ওকে ভয় দেখাতো না। গ্রামের লোকরা একদিন ঠিক করলো, আর তো পারা যাচ্ছে না, এই পাগলাটাকে একটা বিয়ে দিতে হবে। হয়তো তাতে তার পাগলামও ঠিক হয়ে যাবে, একটু রোজগারও করতে শিখবে। যেই ভাবা অমনি কাজ। সবাই মিলে পাশের গ্রামের এক 14 বছরের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করলো। আসলে ওই মেয়েটা ছিল বেজায় ঝগড়ুটে। ওর ঝগড়ার ঠেলায় গ্রামে সবাই অতিষ্ঠ। কাজেই এই দুজনের হাত থেকে রেহাই পেতে দুই গ্রামের লোক ওদের বিয়ে দিয়ে দিল। এবার ওদের সংসার ওরাই বুঝুক, কোথায় খাবার পাবে, কিভাবে রোজগার করবে, সে ওরাই জানে। এদিকে পাগলার মাথায় হাত, নিজের পেটই চলে না, এখন আরেকজনকে ঘাড়ে চাপিয়ে দিয়েছে গ্রামের লোকরা। কিন্তু গ্রামের লোকদের কিছু বলতেও পারছে না। বিয়ের পর গ্রামের লোকরা এখন আর খাবারও দেয় না, ভিক্ষেও দেয় না। একদিন সারা দিনের শেষে শূন্য হাতে বাড়ি ফেরায় বউয়ের ঝাঁটার সামনে পড়তে হলো খেপাকে। বউয়ের এত রাগ, এমন ঝাঁটাপেটা করলো, জামা কাপড় গেল ছেড়ে, মাথার পাগড়ি গিয়ে পড়লো বটগাছের ডালে। বউয়ের ঝাঁটাপেটা খেয়ে যন্ত্রণায় রাগে চিৎকার করতে করতে ঊর্ধ্বশ্বাসে গ্রামের বাইরে এসে রেহাই পেল। পাগলা পালিয়েছে দেখে নতুন বউ বটগাছ শুদ্ধ পাগড়িটাকে ঝাঁটাপেটা করতে লাগলো। ব্রহ্মদৈত্য তো ওই গাছেই থাকতো, কাজেই ঝাঁটার ঘা ওর পিঠেও পড়ল বেশ কয়েকটা। অবশেষে সেই ব্রহ্মদৈত্য তার বহু বছরের আড্ডা ছেড়ে, সেই বটগাছটা ছেড়ে গ্রামের বাইরে গিয়ে রেহাই পেল। গ্রামের বাইরে এসে ব্রহ্মদৈত্য দেখে একটা বট গাছের তলায় আধপাগলা ক্লান্ত হয়ে শুয়ে আছে। ব্রহ্মদৈত্য বলল, এই যে ভাই, আমায় চিনতে পারছো? আমি তোমার প্রতিবেশী। ওই বটগাছে আমি থাকতাম। তোমার ঝগড়াটি বউয়ের ঝাঁটাপেটার ঠেলায় তোমার মতোই পালিয়ে এসেছি। প্রাণ থাকতে আমি বাবা আর এ গ্রামে ফিরব না। চলো, আজ থেকে আমরা ভাই পাতালাম। বোকা বামুনও বলল, আমিও প্রতিজ্ঞা করলাম, প্রাণ থাকতে আমিও আর বাড়ি ফিরব না। দুজনের খুব ভাব হয়ে গেল। চলতে চলতে ওরা এক রাজ্যে এসে উপস্থিত হলো। বোকা বামুন বলল, খিদে তো খুব পেয়েছে, খাবো কি? কি করবো এবার? শুনলাম এই রাজ্যে কেউ ভিক্ষে দেয় না, কি হবে? ব্রহ্মদৈত্য বলল, দাঁড়াও, তুমি একটু গাছের ছায়ায় বিশ্রাম নাও, আমি এখন এ রাজ্যের হাওয়া বুঝে আসি একটু। কিছুক্ষণ পর ঘুরে এসে ব্রহ্মদৈত্য বলল, শোনো, এ রাজ্যে দুজন খুব সুন্দরী মেয়ে আছে, একজন রাজার মেয়ে আর একজন উজিরের মেয়ে। আমি গিয়ে উজিরের মেয়ের ঘাড়ে চাপবো। উজির নিশ্চয়ই অনেক রকম চিকিৎসা করাবে, অনেক লোকজন ডাকাবে, আমি কিছুতেই ছাড়বো না। তুমি ফকির সেজে সামনে গুড়গুড় করবে। তোমায় উজির যখন নিয়ে আসবে তখন তুমি যতটা পারবে তত টাকা চেয়ে নিও।
তোমায় দেখে আমি মেয়েটাকে ছেড়ে দেব, তারপর আমি রাজার মেয়ের ঘাড়ে চাপবো। খবরদার, তখন কিন্তু একদম তুমি ওখানে যাবে না। রাজার মেয়ে ভারী সুন্দর দেখতে, ওখানে রোজ ভালো মন্দ খাওয়া যাবে। তুমি যদি যাও না, আমি তোমারও ঘাড় মটকে দেব, মনে থাকে যেন। এই বলে ব্রহ্মদৈত্য উজিরের বাড়ি চলে গেল। বোকা বামুন রাজ্যের শেষ প্রান্তে একটা ছোট্ট সরাইখানায় আশ্রয় নিল। ওদিকে ব্রহ্মদৈত্য উজিরের মেয়ের ঘাড়ে গিয়ে চাপল। পরদিন চারিদিকে হইচই পড়ে গেল। উজিরের মেয়ের ভয়ানক অসুখ হয়েছে, কিন্তু কিছুতেই সারছে না। মেয়ের শোকে উজিরের পাগল অবস্থা। তিনি একটা ঘোষণা করে দিলেন, যে আমার মেয়েকে সারিয়ে তুলবে তাকে তার অর্ধেক সম্পত্তি দিয়ে দেবেন। 2-3 দিন পর বোকা বামুন সারা গায়ে ছাই বর্ষ মেখে বম বম মহাদেব বলে উজিরের বাড়ির চারপাশে ঘুরঘুর করতে লাগলো। একদিন উজিরের কাজের মেয়েটি বোকা বামুনকে দেখতে পেয়ে সাধু ভেবে বোকা বামুনকে উজিরের বাড়ি নিয়ে গেল। উজির আর তার অনুচরবৃত্ত সবাই মিলে তাকে প্রণাম করে করজোড়ে উজিরের মেয়ের প্রাণ বাঁচাতে বলল। তখন উজির আরো অনেক সম্পত্তি টাকা পয়সা দিয়ে দেখিয়ে বলল, বাবা, তুমি যেমন করেই পারো আমার মেয়েকে সুস্থ করে দাও, দেখবে তোমার কোনো অসুবিধা হবে না। বোকা বামুন ভাবলো, ওরে বাবা, এত সম্মান তো সে কোনোদিন পায়নি। কিন্তু বাইরে সেটা দেখালো না। সে এমন ভাব করলো যেন এইসব তুচ্ছ কাজ সে করে না। সে এতটাই বিরাট সাধু যে সে এইসবে নাক গলায় না। কিন্তু উজিরের অনুচর সবাই তার পায়ে পড়ল। তখন সে রাজি হলো। বেশ তো মজা লাগছে এসব করে। তখন বলল, যাও, তোমার কন্যাকে সামনে নিয়ে এসো। উজিরের মেয়ের চেহারা যা অবস্থা হয়েছে কি বলবো। তাকে দেখে তখন ব্রাহ্মণ গম্ভীর হয়ে বলল, ভূত প্রেত পিশাচ দানা ছু মন্তর সব নিকল জানা, মানো মানো শিব কা कहना। এমন সব হিজিবিজি ভুলভাল মন্ত্র পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর ব্রহ্মদৈত্য বলল, ঠিক আছে প্রভু, আমি চলে যাচ্ছি। ব্রাহ্মণ বলল, বুঝবো কি করে তুই মেয়েটাকে ছেড়ে যাচ্ছিস? ঠিক আছে, যাবার সময় সামনের গাছটা উপড়ে দিয়ে যাব। ব্রহ্মদৈত্য সেই মতো গাছ উপড়ে ফেলে চলে গেল। বোকা ব্রাহ্মণ উজিরের অর্ধেক সম্পত্তি তো পেলই, প্রচুর টাকা পয়সা গয়না গাটিও পেল। যাই হোক, অত সম্পত্তি নিয়ে বোকা ব্রাহ্মণের বেশ ভালোই দিন কাটছিল। একটা বাড়ি কিনে সেই বাড়িতে লোকজন রেখে বসে বসেই তার দিন কাটলো। যাই হোক, অত সম্পত্তি নিয়ে বোকা ব্রাহ্মণের বেশ সুখে দিন কাটছিল। একটা বাড়িও কিনে নিল, সেখানে আরাম করে থাকতো, চাকর বাকর সব রয়েছে। উজিরের মেয়েকে ঠিক করে দিয়েছে বলে ব্রাহ্মণের মান সম্মান ও নাম ডাকও বাড়ল। বেশ কিছুদিন পর ব্রহ্মদৈত্য রাজার মেয়ের ঘাড়ে চাপল। রাজকন্যা খুব অসুস্থ হয়ে পড়লেন। রাজা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বোকা ব্রাহ্মণকে ডেকে আনতে লোক পাঠালো। কিন্তু বোকা ব্রাহ্মণ কিছুতেই আর আসে না। রাজা তখন নানা রকম লোভ দেখালেন, যেমন নানা উপাধি দেবেন, অর্ধেক রাজত্ব দেবেন। তাতেও সে আসে না। কারণটা তো সে বলতে পারছে না। সে আসলে ব্রহ্মদৈত্য তার ঘাড় মটকে দেবে। এদিকে রাজা সেপাই পাঠালেন ধরে নিয়ে যাবার জন্য। তাতেও যদি না আসলে তাহলে গর্দান যাবে। বোকা ব্রাহ্মণ এবার পড়ল মহা ফাঁপড়ে। কি করবে? এদিকে গেলেও মৃত্যু, ওদিকে গেলেও মৃত্যু। ভয়ে কাঁপতে কাঁপতে রাজবাড়ির দিকে যেতে যেতে নিজেকে বাঁচানোর ফন্দি আঁটতে লাগলো। ব্রহ্মদৈত্য তো বেশ রাজকন্যার ঘাড়ে চেপে বেশ ভালোই ছিল। বোকা ব্রাহ্মণকে দেখে তাণ্ডব শুরু করে দিল। এই বোকা ব্রাহ্মণ, তোকে এত টাকা পয়সা ধন সম্পত্তি পাইয়ে দিলাম, আর বেঈমান অকৃতজ্ঞ দ্বারা তোর মজা দেখাচ্ছি। বোকা ব্রাহ্মণ সবাইকে বলল, সব বাইরে যাও, ভূত খুব খেপেছে। সবাই বেরিয়ে যেতেই বলল, আরে শোনো শোনো, আমার কথা আগে ভালো করে শোনো, তারপর আমার ঘাড় মটকিও। বোকা ব্রাহ্মণ বলল,
তোমার দয়ায় বেশ ভালোই ছিলাম। হঠাৎ দেখি আমার বউ ঝাঁটা হাতে ঘুরে বেড়াচ্ছে। আমি ভাবছি এখন কোথায় পালাই, তাই তোমায় খবর দিতে এলাম। আমার বউ কিন্তু এখন রাজবাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকলো বলে। এই বলে ব্রাহ্মণ চিৎকার করে কাঁদতে লাগলো। ব্রহ্মদৈত্য বললে, ওরে বাবারে! ব্রহ্মদৈত্য বলল, ওরে বাবারে, তাহলে তো এখানে থাকা যাবে না, আমিও বাবা প্রাণ নিয়ে পালাই। বলেই রাজকন্যার ঘাট থেকে নেমে পালিয়ে গেল, বহু দূর কোনো দেশে গেল। রাজকন্যা সুস্থ হয়ে উঠল। রাজা প্রজা সবার সে কি আনন্দ! বোকা ব্রাহ্মণের মান সম্মান আরও বেড়ে গেল। রাজামশাই ঘোষণা করলেন, এমন শক্তিশালী বুদ্ধিমান ব্রাহ্মণের সঙ্গে আমি আমার রাজকন্যার বিয়ে দেব। আমার পর এই ব্রাহ্মণই রাজসিংহাসন পাবে। বোকা মামুনের আনন্দ দেখে কে? এখন সে রাজকন্যাকে বিয়ে করে রাজার জামাই। রাজার মৃত্যুর পর সে রাজা হবে। একেই বলে ভাগ্য। কিন্তু বোকা ব্রাহ্মণ আর বোকা নেই। সে ভাবলো আমাকে একদিন রাজা হতে হবে। তাই সে রাজার সঙ্গে থেকে থেকে সব রকম আদব কায়দা, কি করে কাজ করতে হয়, সব শিখে নিল, যাতে রাজা হওয়ার পরে তার কোনো অসুবিধা না হয়।